প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করেছি তোমাদের কি মনে আছে? শফিক, তুমি বলো তো গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছি? ওকে, থ্যাংক ইউ। শফিক সঠিক বলেছে। আমরা আরেকটু দেখে নিই আমরা গত ক্লাসে কী নিয়ে আলোচনা করেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এরকম বেশ কিছু ছবি দেখিয়েছিলাম। ছবি দেখে এখানে কতগুলো বই আছে? 24টি। আমরা যদি সবগুলো বই একসাথে করে ফেলি, সবগুলো সমান করে ফেলি, তাহলে প্রত্যেকটা শ্রেণীতে বা প্রত্যেকটি স্তম্ভে 1, 2, 3, 6টা করে বই হবে। আমরা গত ক্লাসে গড় নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা দলে ভাগ হয়ে এরকম কয়েকটা গ্রুপ করেছিলাম। এই গ্রুপগুলোতে প্রত্যেকের উচ্চতা বলেছিল, উচ্চতা পরিমাপ করেছিল এবং সেই উচ্চতাগুলোর আমরা গড় নির্ণয় করেছিলাম। নিশ্চয়ই মনে আছে। ক দলের উচ্চতার মোট উচ্চতা হয়েছিল 631 সেন্টিমিটার। এই দলে 10 জন ছিল। আমরা গড় নির্ণয় করার সময় এই মোট উচ্চতাকে মোট শিক্ষার্থীর সংখ্যা 10 দিয়ে ভাগ করেছিলাম। ফলে আমাদের গড় উচ্চতা হয়েছিল 63.1। ঠিক একইভাবে আমরা খ দলেরও গড় নির্ণয় করেছিলাম। খ দলের মোট উচ্চতা আসছিল 608 সেন্টিমিটার। এখানেও যেহেতু শিক্ষার্থীর সংখ্যা 10 জন, মোট উচ্চতাকে মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করে আমাদের গড় উচ্চতা আসছিল 60.8। তোমাদের নিশ্চয়ই মনে আছে গড় কিভাবে নির্ণয় করতে হবে এবং তোমরা গড় নিশ্চয়ই নির্ণয় করতে পারো। আমরা গড় সম্পর্কিত বেশ কিছু তথ্য শিখেছিলাম। গড়ের কোথায় কোথায় প্রয়োগ করা হয় সেই প্রয়োগগুলো শিখেছিলাম, নিশ্চয়ই মনে আছে। গড় সম্পর্কিত এখানে একটা তথ্য লেখা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বলা আছে যে গাণিতিক গড় দেখে সংগৃহীত উপাত্তের বৈশিষ্ট্য সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া অনেক সময় বাস্তবের সাথে মিল নাও হতে পারে। কি গুরুত্বপূর্ণ কথা! গড় দেখে, গড়ের যে বৈশিষ্ট্য সেই মান দেখে আমরা যদি কোনো সিদ্ধান্ত নিই তাহলে সেটা বাস্তবের সাথে মিল নাও হতে পারে, বাস্তবে কিন্তু ভিন্ন হতে পারে। আসলে এটা কেন হয় এটা বোঝা খুব মুশকিল। চলো একটা গল্পের মাধ্যমে এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করি, কেন বাস্তবের সাথে মিল হবে না। আমরা গড় দেখে একটা সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্তটা কেন বাস্তবের সাথে ক্ষেত্র বিশেষে মিল হবে না। তবে অধিকাংশ ক্ষেত্রে মিল হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অমিল দেখা দিতেও পারে। কোন কোন ক্ষেত্রে অমিল দেখা দিতে পারে আমরা সেটি একটু দেখি। চল একটা গল্প শুনি। মনে করো তোমরা কয়েকজন বন্ধু মিলে অথবা বন্ধুর পরিবার এবং বন্ধু মিলে একটা পিকনিক করতে চাচ্ছ, কোথাও বনভোজনে যেতে চাচ্ছ বা পিকনিক করতে চাচ্ছ। এটা হচ্ছে সেই বনভোজনের চিত্র। আমরা বাইরে যেও কোথাও একটা পিকনিক বা বনভোজন করতে চাচ্ছ। বনভোজনে বিভিন্ন খেলার ব্যবস্থা থাকবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হবে। তবে এখানে খেলার কিছু নিয়ম কানুন থাকবে। বড়দের জন্য একটা খেলা থাকবে, ছোটদের জন্য আলাদা খেলা থাকবে। এভাবে ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে। যাদের বয়স 20 বছর অথবা 20 বছরের থেকে বেশি তাদের জন্য একটা খেলার ব্যবস্থা থাকবে। মনে করো এরকম একটা খেলার ব্যবস্থা থাকলো। আর যাদের বয়স 20 থেকে কম তাদের জন্য ভিন্ন একটা খেলা থাকবে। এরকম মনে করে একটা খেলা থাকলো, অথবা অন্য খেলাও থাকতে পারে, কোনো ম্যাথমেটিক্যাল খেলাও থাকতে পারে, গণিতের যোগ বিয়োগ গুণ ভাগ অথবা সরলীকরণ, এরকম কোনো খেলাও থাকতে পারে। ভিন্ন বয়সের মানুষদের জন্য ভিন্ন ভিন্ন খেলা থাকবে। আমরা হিসেব করে দেখলাম যে সব পরিবার মিলিয়ে 20 বছরের থেকে কম বয়সী মোট সদস্য আছে হচ্ছে 9 জন। এর মধ্যে 3 বছর বয়সের আছে হচ্ছে 5 জন, 12 বছর বয়সের আছে হচ্ছে 2 জন, 14 বছর বয়সের আছে 1 জন এবং 19 বছর বয়সের আছে 1 জন। তাহলে সব মিলিয়ে কতজন সদস্য হলো?
5 জন, 2 জন, 1 জন আর 1 জন, 9 জন। এখানে মোট বয়স কত এটা যদি হিসেব করতে চাই, যেহেতু 5 বছর বয়সের আছে 3 জন, তাহলে এই 3 জনের মোট বয়স কত হবে? 3 5 15 বছর। আর যেহেতু 12 বছর বয়সের আছে 2 জন, তাহলে এই 2 জনের মোট বয়স কত হবে? 12 গুণ 2 24 বছর। 14 বছরের একজন আছে এবং 19 বছরের একজন আছে, এই কারণে মোট বয়স বের করার জন্য আমরা জাস্ট এই বয়সগুলো যোগ করে দিলাম। তো আমাদের সব মিলিয়ে বড় বয়স আসছে হচ্ছে 72। তোমাদের নিশ্চয়ই মনে আছে গড় আমরা কিভাবে নির্ণয় করেছিলাম? এই মোট বয়সকে মোট সদস্যের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো আমরা একটু গড়টা নির্ণয় করে ফেলি। গাণিতিক গড় যদি বের করতে হয়, মোট বয়সকে মোট সদস্যের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমাদের এখানে মোট বয়স হিসেব করেছিলাম 72, আর এই 72 বয়স হয়েছিল কতজন সদস্যের? 9 জন সদস্যের। কাজে 9 দিয়ে ভাগ করলে আমাদের গড় আসছে হচ্ছে 8। এখন মনে করো এই এমন একটা খেলার ব্যবস্থা করা হলো যে খেলাটা 8 বছর বয়সের বাচ্চাদের জন্য প্রযোজ্য। এরকম কিছু সমস্যা এখানে দেয়া হলো। মনে করো কতে দেয়া হলো এইগুলো যোগ করতে হবে, খতে দেয়া হলো এটা বিয়োগ করতে হবে, গতে দেয়া হলো এটা গুণ করতে হবে। এবার 20 টাকার কয়টি নোট মিলে 500 টাকা হয়, এরকম কিছু সমস্যা সমাধান করতে দেয়া হলো। যদি এই সমস্যাগুলো সমাধান করতে দিই, তাহলে যার বয়স 12 বছর বা 14 বছর বা 19 বছর, তাদের জন্য এই সমস্যাগুলো কিন্তু একেবারে সহজ, দেখার সাথে সাথে কিছুক্ষণ পরে উত্তর মিলাই ফেলবে। কিন্তু যাদের বয়স 5 বছর, তারা কি পারবে এই সমস্যাগুলো সমাধান করতে? তারা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারবে না। কাজেই এই যে খেলাটা, এই খেলাটা কিন্তু বাস্তবের সাথে মিলছে না। যাদের বয়স 12, 14 বা 19, তাদের জন্য এই খেলাটা একেবারে আনন্দ দেবে না। আবার যাদের বয়স 5 বছর, তারা এই অঙ্কগুলো না পারার কারণে তাদের কাছেও কিন্তু মজা লাগবে না। কাজেই এই ধরনের গড় দেখে আমরা যদি সিদ্ধান্ত নিই, গড় দেখলাম 8 বছর, 8 বছর বয়সের উপযোগী করে একটা খেলা দিলাম, তাহলে কিন্তু এখানে দুইটা গ্রুপ, কম বয়স এবং অধিক বয়স, কম বয়সের কাছেও ভালো লাগছে না, আবার অধিক বয়স যাদের, তাদের কাছেও কিন্তু ভালো লাগছে না। এই কারণে আমাদের একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, অর্থাৎ মধ্যক নির্ণয় করা শিখতে হবে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মধ্যক নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে বিভিন্ন সাইজ দেখো লেখা আছে। আমরা শার্টের সাইজ দেখে থাকি স্মল সাইজ, এক্সেস সাইজ। এক্সেস মানে হচ্ছে এক্সট্রিম স্মল, এটা মিডিয়াম সাইজ, এটা শর্ট সাইজ, এটা লার্জ সাইজ, এটা এক্সট্রা লার্জ সাইজ, এরকম বিভিন্ন সাইজ আমরা দেখে থাকি। তো এখানে মধ্যম আসলে কোনটা, মিডিয়াম সাইজ কোনটা? এই এম সাইজ, তাই না? তো দেখো, এম সাইজ যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে এগুলো যদি এলোমেলো থাকে, এরকম ছোট বড় যদি মেশানো থাকে, তাহলে কিন্তু মিডিয়াম সাইজ নির্ণয় করা খুব মুশকিল। তো এই কারণে আমরা বড় থেকে ছোটতে এভাবে সাজিয়ে নেব। যদি এলোমেলো থাকে, তাহলে আমরা এভাবে সাজিয়ে নেব, হয় বড় থেকে ছোটতে অথবা ছোট থেকে বড়তে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে ঠিক মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মধ্যক বা মধ্যম। তো আমরা আরেকটা ছবি দেখি। আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো স্তম্ভ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এবং 19টি স্তম্ভ রয়েছে। এই 19টি স্তম্ভের মধ্যে কোন স্তম্ভটা ঠিক মাঝে রয়েছে, কোন স্তম্ভটি মাঝে রয়েছে সেটা যদি বের করতে হয়, আমাদেরকে এদিক থেকে ঠিক যতগুলো বাদ দিতে হবে, ওদিক থেকেও ঠিক ততগুলো বাদ দিতে হবে। তো আমরা এদিক থেকে 1 2 3 4 5, যেটা আমাদের এখানে উপাত্ত ছিল কতগুলো স্তম্ভ ছিল? 19টি। এই 19টি স্তম্ভের ঠিক মাঝখানের স্তম্ভটি কোনটি, এটি যদি বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এদিক থেকে 9টি, ওদিক থেকে 9টি বাদ দিতে হবে। আমরা এদিক থেকে 9টা বাদ দিয়ে 10তম যে স্তম্ভটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মধ্যক। আমরা যদি ইচ্ছে করি ওই দিক থেকেও গণনা করে 9টার পরে 10তম যে স্তম্ভটা রয়েছে সেটাও কিন্তু মধ্যক হতে পারে। কাজে আমরা বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে
যে কোনো দিক থেকে গণনা করে কিন্তু মধ্যকটা বের করতে পারি। তোমরা একটু হিসেব করে বলো তো দেখি, এখানে মধ্যক আছে কোন কালারটা বা কোন রংটা, কোন রঙের স্তম্ভটা? হ্যাঁ, তোমরা সঠিক বলেছ। আমরা এখানে যে কালারের স্তম্ভটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই লাল কালারটা না, এই পাশের লাল কালার, অর্থাৎ ডান পাশের যে লাল কালারটা আছে এটি হচ্ছে আমাদের মধ্যক। দেখো 1 2 3 4 5 6 7 8, এটা 9তম, এই 10তমটা হচ্ছে মধ্যক। আমরা যদি ডান দিক থেকে বাম দিকেও গুণে আসি তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা 9তম, এটা হচ্ছে 10তম। কাজে এই 10তম স্তম্ভটাই হচ্ছে মধ্যক। আমাদের এটাই হচ্ছে মধ্যক। আমরা এখানে আরো কিছু চিত্র দেখতে পাচ্ছি, তোমরা দেখো। আমরা এই পাত্রগুলোকে আকৃতিতে কিন্তু সাজিয়েছি। সবচেয়ে ছোট সাইজের পাত্র যেটা সেটা বাম দিকে রেখেছি, তা অপেক্ষা বড় যে সাইজ, তারপরে কাফ, এভাবে আস্তে আস্তে বড়র দিকে সাজিয়েছি। কে যদি মনে করে ছোট থেকে বড় না, আমরা বড় থেকে ছোটর দিকে সাজাবো, তাহলেও কিন্তু হবে। আমরা হয় ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে, ছোট থেকে বড়তে অথবা বড় থেকে ছোটতে সাজিয়ে নেব। তা আমরা এখানে যে পাত্রগুলো সাজিয়েছি, এই পাত্রগুলোর মাঝখানের পাত্র কোনটি? আমরা এই পাত্রগুলোকে একটু নাম দিয়ে দিই, 1 2 3 4 5 6, এভাবে যদি নাম দিই তাহলে ঠিক এই 4তম যে পাত্রটা রয়েছে, এই মগ, এটাই হচ্ছে আমাদের মধ্যক পাত্র বা মাঝখানে আছে এই পাত্রটা। এই পাত্রের এদিকে দেখো 3টা পাত্র আছে, এদিকে 3টা পাত্র আছে। কাজে এটাই হচ্ছে আমাদের মধ্যক পাত্র বা মধ্যক। তাহলে মধ্যক হচ্ছে এমন একটি উপাত্ত যে উপাত্তটা বাম দিকে এবং ডান দিকে সমান সংখ্যক উপাত্ত থাকবে, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করবে। এটা হচ্ছে আমাদের মধ্যক। তো প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। তোমরা এটা মনে রাখার চেষ্টা করবা। আর আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি আসলে মধ্যক কি কাজ করে। মধ্যক কোন উপাত্তকে সমান 2 ভাগে ভাগ করে। তোমরা দেখতেই পাচ্ছ এর ডান দিকে যতগুলো আছে, বাম দিকে উপাত্তের সংখ্যাও ঠিক ততগুলো আছে, সমান 2 ভাগে ভাগ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বেশ কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, 10 9 12 6 15 7 8 14 এবং 13। এই সংখ্যাগুলো কি সাজানো আছে? এগুলো কি বিন্যস্ত উপাত্ত? হ্যাঁ, এগুলো সাজানো নেই, এগুলো অবিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই তাহলে উপাত্তগুলোকে কি করতে হবে? প্রথম কাজই হবে হচ্ছে হয় ছোট থেকে বড়তে অথবা বড় থেকে ছোটতে সাজিয়ে নিয়ে। তা আমরা সাজিয়ে ফেলি সংখ্যাগুলোকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে উপাত্তগুলো রয়েছে সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 6, এই 6 এখানে আছে, এবং সর্বোচ্চ উপাত্ত আছে হচ্ছে 15। সর্বোচ্চ উপাত্ত হচ্ছে 15। তো কাজেই আমরা যদি ছোট থেকে বড়তে সাজাতে চাই তাহলে এই 6টা প্রথমে লিখতে হবে, আর 15টা সবার শেষে হবে। কিন্তু যদি আমরা বড় থেকে ছোটতে সাজাতে চাই তাহলে এই বড় উপাদানটা আগে লিখতে হবে এবং ছোট উপাদানগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে পরে লিখতে হবে। তা আমরা ঊর্ধ্বক্রম অনুসারেই সাজিয়ে নিই, মানের ক্রমানুসারে, অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়ে নিই। একদম ছোট থেকে ছোটটা আগে লিখলাম 6, এরপরে 7 8 9 10 12 13 14 15, এভাবে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর আমাদের দেখতে হবে এখানে কতগুলো উপাত্ত আছে, কয়টা তথ্যগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 এবং 9টি। যদি 9টি উপাত্ত থাকে, এখানে কোন মানটা সমান 2 ভাগে ভাগ করবে? যেহেতু এখানে 9টি উপাত্ত আছে, কাজে আমি এদিক থেকে 4টি, ওদিক থেকে 4টি যদি বাদ দিই তাহলে মাঝখানে কিন্তু তখন একটা সংখ্যা পড়ে থাকবে। আমরা এদিক থেকে 4টি, ওদিক থেকে 4টি বাদ দিয়ে দিলাম। বাদ দিলে আমাদের মাঝখানে একটা সংখ্যা থেকে যাচ্ছে, এটা হচ্ছে মধ্যক। কাজে আমাদের মধ্যকের মান হচ্ছে 10। মধ্যক সমান 10। তাহলে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করলাম?
প্রদত্ত উপাত্তগুলোকে প্রথমেই যে কাজ করতে হবে, মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজিয়ে নিতে হবে। এরপর বাম দিক থেকে সমান সংখ্যক এবং ডান দিক থেকে একই সংখ্যক উপাত্ত বাদ দিলে যে মানটা মাঝে পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের মধ্যক। আমি যতগুলো উপাত্ত নিয়েছি এখানে প্রত্যেকটা উপাত্তই ছিল হচ্ছে বিজোড় সংখ্যক, তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রথমে নিয়েছিলাম 19টা উপাত্ত, তারপর আমরা একটা মগের ছবি দেখেছিলাম, সেখানে নিয়েছিল 7টি উপাত্ত। যদি এরকম বিজোড় সংখ্যক উপাত্ত থাকে তাহলে মাঝখানে কিন্তু একটা থাকবে, কিন্তু বিজোড় সংখ্যক উপাত্ত না থেকে যদি জোড় সংখ্যক উপাত্ত থাকে 10টি অথবা 20টি অথবা 16টি, তখন কিন্তু মাঝখানে 2টা উপাত্ত থেকে যাবে। চল আমরা আরেকটু বিষয়টি একটু দেখি। যেমন এখানে বেশ কিছু সংখ্যা রয়েছে, 23, 11, 25, 15, আবার 21, 12, 17, 18, 22, 27, 29, 30, 16, 19 এবং 14। এই সংখ্যাগুলো থেকে যদি আমাকে মধ্যক নির্ণয় করতে হয় তাহলে কিন্তু মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা আগে লিখতে হবে, তা অপেক্ষা বড়, তারপরে এভাবে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কতগুলো উপাত্ত আছে সেগুলো একটু গুনে ফেলো তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখানেও বিজোড় সংখ্যক উপাত্ত আছে। তো বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। ইতিমধ্যে আমরা বেশ কিছু উদাহরণও শিখে ফেলেছি। আমরা জোড় সংখ্যক যদি উপাত্ত থাকে তাহলে সেক্ষেত্রে কি করব একটু দেখে নিই। আমাদের এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। এখানে কিন্তু জোড় সংখ্যক উপাত্ত রয়েছে। জোড় সংখ্যক যদি উপাত্ত থাকে তাহলে মাঝখানে কিন্তু 2টা তথ্য থাকবে, 2টি উপাত্ত থাকবে। আমরা সেই 2টা উপাত্ত থেকে কিভাবে মধ্যক নির্ণয় করব? 2টাই কি নেব, নাকি যে কোনো একটা নেব, নাকি 2টার গড় নির্ণয় করব? গড়টা হবে মধ্যক। চলো একটু দেখি সেই বিষয়টা। আমাদের প্রথম কাজ কিন্তু আগের মতোই। কি করতে হবে? হ্যাঁ, সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। চলো আমরা প্রথমে সংখ্যাগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিই। সাজিয়ে নেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাগুলো একটু লিখে নিই। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 6 আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 15। যদি আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে চাই তাহলে ছোট থেকে বড়র দিকে সাজাতে হবে। মানের ক্রমানুসারে সাজিয়ে নিই। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 4, তার থেকে বড় 5, 6, 7, 8, 9, 10, 11, 9 নাই, 8, 10, 11, 12, 14 এবং 15। তাহলে আমরা এদিক থেকে 4টা ওদিক থেকে 4টা বাদ দিই। দেখো আমাদের মাঝখানে কিন্তু 2টা সংখ্যা থেকে যাচ্ছে। আমরা কি মধ্যক হিসেবে 8 ধরবো, নাকি 10 ধরবো, নাকি দুটোই ধরবো? না, আমরা 8ও ধরবো না, 10ও ধরবো না, দুটাই ধরবো না। আমরা এই 2টা সংখ্যা যোগ করব। যোগ করার পর যেহেতু 2টা সংখ্যার সমষ্টি, এই 2টা সংখ্যার সমষ্টিকে আবার 2 দিয়ে ভাগ করব। ভাগ করে যে ভাগফলটা আসবে সেটাই হচ্ছে আমাদের এই উপাত্তের মধ্যক। অর্থাৎ ওই সংখ্যাটা এই 2টা সংখ্যার মাঝখানে হবে। আমি বলেছিলাম যে মধ্যক প্রদত্ত উপাত্তকে সমান 2 ভাগে ভাগ করবে। কাজেই আমরা যদি এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে 8 আর এটা হচ্ছে 10। 8 আর 10 যোগ করলে হবে হচ্ছে 18। 18কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 9। তাহলে এই 9টা হবে ঠিক এর মাঝখানে, যা প্রদত্ত উপাত্তকে সমান 2 ভাগে ভাগ করে ফেলবে। কাজে আমরা একটু মধ্যকটা নির্ণয় করে ফেলি। মধ্যক বলেছিলাম এই 8 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ হবে, ভাগ করলে 9 হবে। এই 9টাই হচ্ছে আমাদের মধ্যক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে মধ্যক নির্ণয়ের সূত্র আছে, আমরা সেই সূত্রটা একটু শিখে নিই। আমরা দেখলাম যে 2 ধরনের উপাত্ত থাকতে পারে, জোড় সংখ্যক উপাত্ত থাকতে পারে, বিজোড় সংখ্যক উপাত্ত থাকতে পারে। জোড় সংখ্যক উপাত্ত যখন থাকে তখন আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব? বিজোড় সংখ্যক যখন উপাত্ত থাকবে তখন আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব? যদি n সংখ্যক উপাত্ত থাকে এবং n যদি বিজোড় সংখ্যা হয়, তোমাদের নিশ্চয়ই মনে আছে
বিজোড় সংখ্যক যখন উপাত্ত হয়েছে ওই সময় আমাদের মাঝখানে একটা সংখ্যা ছিল। যেমন আমরা প্রথমে যে সংখ্যাটা দেখেছিলাম সেখানে 19টা সংখ্যা ছিল, 19টা সংখ্যার মাঝখানে কিন্তু একটা সংখ্যা ছিল। এরপরে 15টা উপাত্ত ছিল, সেখানেও একটা থাকবে। আবার 9টা উপাত্ত যখন ছিল তখনও মাঝখানে একটা সংখ্যা ছিল। এভাবে বিজোড় সংখ্যক যখন উপাত্ত থাকবে তখন কিন্তু মধ্যক একটা। এই মধ্যকটা যদি আমাদের বের করতে হয় তাহলে এই উপাত্তের সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যততম পদ হবে সেই পদের মানটাই হবে মধ্যক। যেমন আমাদের যদি 9টা পদ থাকে, উপাত্তের 9টা রাশি দিয়েছে, তাহলে 9 যোগ 1 তাহলে কত হলো 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তখন এই 5তম পদের মান হবে মধ্যক। আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের যখন উপাত্ত 9টা ছিল তখন আমরা এদিক থেকে 4টা বাদ দিয়েছিলাম, ওদিক থেকে 4টা বাদ দিয়ে মাঝখানে কিন্তু একটা ছিল। আর যদি বিজোড় সংখ্যক উপাত্ত না হয়ে জোড় সংখ্যক উপাত্ত হয় তাহলে আমরা এখানে দেখলাম যে 10টি উপাত্ত আছে, এই 10টি উপাত্তের মাঝখানের 2টার গড়ই হচ্ছে আমাদের মধ্যক। তাহলে যদি n জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে হচ্ছে n/2তম পদ ও n+1/2তম পদ, এই দুইটা পদের যোগফলের যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এই দুইটার গড় নির্ণয় করতে হবে, সাংখ্যিক মানের গড় নির্ণয় করতে হবে, তাহলে আমরা মধ্যক পেয়ে যাব। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা উপাত্ত ছিল, কাজে এটা জোড় সংখ্যা। এখন এই 10কে আমরা ভাগ করব 2 দিয়ে, কত হবে 5, 5তম পদ। আর এটা হবে হচ্ছে 6তম পদ, এটা 5তম পদ, এটা 6তম পদ। আমাদের এখানে একটু সূত্রটা লেখা ভুল আছে, এখানে n/2 + 1তম পদ হবে, এই 1টা উপরে চলে গেছে, এই দাগ বরাবর হবে। আমি একটু কারেকশন করে দিই। এইটা এখানে হবে না, এখানে প্লাস হবে, ঠিক আছে, এখানে প্লাস হবে। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের 2টা সূত্র শিখলাম। মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানলাম। মধ্যক যখন উপাত্তের সংখ্যা যখন জোড় সংখ্যা হয় তখন কিভাবে মধ্যক নির্ণয় করতে হবে সেটা জানলাম। এবং মধ্যক কেন নির্ণয় করতে হয় সে সম্পর্কিত কিন্তু একটা গল্প শুনলাম, পিকনিকের গল্প, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা বলেছিলাম যে মধ্যক কেন প্রয়োজন হয়ে থাকে, কারণ হচ্ছে গাণিতিক গড় অনেক ক্ষেত্রে বাস্তবের সাথে মেলে না, তখন আমাদের মধ্যকের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো মধ্যক নির্ণয়ের আমরা যে 2টা সূত্র শিখলাম, তোমরা সেই সূত্র 2টি একটু মনে রাখার চেষ্টা করবা। যখন উপাত্তের সংখ্যা জোড় সংখ্যক হয় তখন মাঝখানের 2টা পদ যোগ করে 2 দিয়ে ভাগ করবা, অর্থাৎ গড় নির্ণয় করতে হবে। আর যখন বিজোড় সংখ্যা হবে তখন মাঝখানে তো একটাই পদ হবে, তখন ওই পদের মানটাই হয়ে যাবে আমাদের মধ্যক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মধ্যক নির্ণয় করো। এরকম অনেক উপাত্ত তোমরা সংগ্রহ করেছ। আমরা যখন গড় নির্ণয় করেছিলাম, গড় নির্ণয় করার সময় 10 জন করে গ্রুপ তোমরা তৈরি করেছিল, কদল, খদল, গদল। এখানেও বেশ কিছু সংখ্যা তোমরা কালেক্ট করেছো, সবার উচ্চতা কালেক্ট করেছো। তার আগে আমরা গ্রুপে ওজন নির্ণয় করেছিলাম, প্রত্যেকের ওজন নির্ণয় করেও আমরা সেখানেও কিছু তথ্য কালেকশন করেছি। তোমরা এই উচ্চতা এবং ওজন, এই যে তথ্য কালেকশন করেছো, এই তথ্যগুলোর মধ্যক কোনটা হবে, জোড় সংখ্যক উপাত্ত কখনো কখনো বিজোড় সংখ্যক উপাত্ত হয়েছে, এই জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় করবা। আর ওজন যে কালেক্ট করেছিল, ওজনের যে উপাত্তগুলো, সেই ওজনের উপাত্ত থেকেও তোমরা মধ্যক নির্ণয় করবে। আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা টপিকস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।